নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। একটা প্রশ্ন করি, আপনি যদি কারোর প্রতিদ্বন্দ্বী হন আর সেই প্রতিদ্বন্দ্বী প্রতিদিন আপনার চেয়ে শক্তিশালী হয়ে উঠছে, আপনি কি চুপচাপ বসে থাকবেন নাকি তাকে থামানোর একটা রাস্তা খুঁজবেন? উত্তরটা আপনি জানেন। আর ঠিক এই প্রশ্নটাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কয়েকদিন আগে পুনের এক মঞ্চ থেকে পুরো দেশের সামনে রেখে দিয়েছেন। তিনি সরাসরি বলেননি যুদ্ধ আসছে, তিনি বলেননি শত্রু আক্রমণ করবে। তার ভাষা ছিল অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি হিসেবি, আর ঠিক সেই কারণেই আরো বেশি ভয়ঙ্কর। তিনি বলেছেন ভারতের উত্থানে বিশ্বের সবাই খুশি নয়। এই একটা লাইন শুনতে হয়তো সাধারণ মনে হচ্ছে, কিন্তু যদি বলি এই লাইনের পেছনে লুকিয়ে আছে তেলের রাজনীতি, প্রযুক্তি যুদ্ধ, সোশ্যাল মিডিয়ার ষড়যন্ত্র এবং এমন এক ধরনের যুদ্ধ যেখানে বুলেট নয়, ব্যবহার করা হয় আপনার আমার মতো সাধারণ মানুষের রাগ, হতাশা আর অসন্তোষকে, তাহলে আজকের এই ভিডিওতে আমরা ভাঙবো অজিত ডোভালের প্রতিটা লাইন, বুঝবো কেন একজন এনএসএ যিনি কথায় কথায় ভয় দেখান না হঠাৎ এমন সতর্ক বার্তা দিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি, আমি, আমরা সাধারণ মানুষরা এই নীরব যুদ্ধে কিভাবে ব্যবহৃত হতে পারি না জেনেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য দেব যেটা জানার পর আপনি সোশ্যাল মিডিয়ায় জিনিস শেয়ার করার আগে দুবার ভাববেন। আজকের বিষয়টা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা এমন একটা টপিক যা প্রতিটা দেশপ্রেমিক ভারতীয়র জানা দরকার। কারণ যে ব্যক্তি এই কথাগুলো বলেছেন তিনি কোনো সাধারণ রাজনীতিবিদ নন, তিনি ভারতের সবচেয়ে গোপনীয়, সবচেয়ে স্পর্শকাতর তথ্যের কাছাকাছি বসে থাকা মানুষ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত 1 আগস্ট পুনেতে এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অজিত ডোভালের হাতে তুলে দেন মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026। এই পুরস্কার প্রতি বছর দেওয়া হয় লোকমান্য বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে। তার নামেই যারা দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছেন তাদের সম্মানিত করার জন্য। এই তালিকায় আগে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা, এমনকি ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীদের মতো ব্যক্তিত্বরা। এবার এই সম্মান পেলেন 81 বছর বয়সী অজিত ডোভাল, ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এনএসএ পদে থাকা ব্যক্তি 2014 সাল থেকে। একজন প্রাক্তন আইপিএস অফিসার যিনি মিজোরাম, শিখ সন্ত্রাসবাদ, পাঞ্জাব, কাশ্মীর থেকে শুরু করে ইসলামাবাদ ও লন্ডনে গোয়েন্দা দায়িত্ব সামলেছেন। সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক, ডোকলাম সংকট মোকাবিলা, এই সব কিছুর পেছনে যার কৌশলগত মস্তিষ্ক কাজ করেছে বলে মনে করা হয় তিনিই অজিত ডোভাল। এখন ভাবুন, এমন একজন মানুষ যিনি প্রতিদিন দেশের সবচেয়ে গোপন হুমকি সংক্রান্ত রিপোর্ট পড়েন, যিনি জানেন সীমান্তের ওপারে কি চলছে, যিনি জানেন কোন দেশ কি পরিকল্পনা করছে, সেই মানুষ যখন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দেশকে সতর্ক করেন তখন সেটা কোনো সাধারণ বক্তৃতা থাকে না, সেটা হয়ে ওঠে একটা সংকেত। মঞ্চে দাঁড়িয়ে ডোভাল প্রথমে পুনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা বলেন, কিভাবে ছোটবেলায় প্রায় 76 বছর আগে তার বাবা যখন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি এই শহরেই থেকেছেন, স্কুলে পড়েছেন, আর সেখানেই এক শিক্ষকের কাছ থেকে তিনি প্রথম তিলকের নাম শুনেছিলেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন যে সেই ছোট্ট ছেলেটা কোনোদিন কল্পনাও করেনি যে 76 বছর পর সে ফিরে আসবে তিলকের নামাঙ্কিত পুরস্কার নিতে। কিন্তু এই আবেগঘন শুরুর পরই বক্তৃতার সুর বদলে যায়। ডোভাল সরাসরি ইঙ্গিত দেন আজ তিলকের মৃত্যুর 106 বছর পরেও তার দর্শন কতটা প্রাসঙ্গিক, আর কেন জাতীয় নিরাপত্তাকে সবসময় দেশের সর্বোচ্চ অগ্রাধিকারে রাখতে হবে। আর ঠিক এখানেই আসে সেই লাইন যা নিয়ে গোটা দেশে আলোচনা শুরু হয়ে যায়। ডোভাল স্পষ্ট করে বলেন ভারতের এই দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বের সবাই আনন্দিত নয়। তার ভাষায় দেশের এই উন্নতিকে প্রতিহত করার একটা প্রচেষ্টা আছে, আর আমাদের সেটাকে মোকাবিলা করতে হবে। এটা কোনো আবেগী বাক্য নয়, এটা একটা কৌশলগত সতর্কবার্তা। চিন্তা করে দেখুন, স্বাধীনতার 78 বছর পর আজ ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, কয়েক বছরের মধ্যেই 3য় স্থানে পৌঁছানোর কথা বলা হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে, মহাকাশ গবেষণায় চন্দ্রযান থেকে শুরু করে একের পর এক সাফল্য আসছে। এই উত্থান আকস্মিক নয়, কিন্তু এর গতি এতটাই দ্রুত যে বিশ্বের অনেক প্রতিষ্ঠিত শক্তির হিসেবের বাইরে চলে যাচ্ছে। আর এখানেই আন্তর্জাতিক রাজনীতিক এক নির্মম বাস্তবতা কাজ করে। কোনো রাষ্ট্রই চায় না যে তার প্রতিযোগী তার সমান বা তার চেয়ে শক্তিশালী হয়ে উঠুক। এটা শত্রুতা নয়, এটা প্রতিটা দেশের নিজের স্বার্থ রক্ষার স্বাভাবিক প্রবৃত্তি। ডোভাল বারবার একটা কথা বলার চেষ্টা করেছেন, স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছামতো কাজ করার অধিকার নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব। যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের ত্যাগ শুধু ব্রিটিশদের তাড়ানোর জন্য ছিল না,
এই দেশকে বিশ্বমঞ্চে একটা শক্তিশালী সম্মানজনক স্থানে পৌঁছে দেওয়াও ছিল তাদের লড়াইয়ের অংশ। তাই আজকের প্রজন্মকে বুঝতে হবে সেই লড়াই এখনো শেষ হয়নি, শুধু এর রূপ বদলে গেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ডোভালের বক্তব্যকে যদি আমরা বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে রাখি তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। সবার প্রথমে আসে ইউরোপ ও রাশিয়ার তেল বিতর্ক। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দুনিয়ায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে। তাদের প্রত্যাশা ছিল ভারতও তাদের সঙ্গে গলা মেলাবে, রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা বন্ধ করবে। কিন্তু ভারত তা করেনি। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে নিজের জ্বালানি নিরাপত্তা, নিজের অর্থনীতির স্বার্থ দেখাই তার প্রথম কাজ। কারো চাপে পড়ে সেই সিদ্ধান্ত বদলাবে না। এই একরোখা অবস্থান ইউরোপকে অবাক করে দিয়েছিল, কারণ ইতিহাসে প্রথমবার তারা দেখলো ভারত পশ্চিমা চাপের সামনে মাথা নত করছে না। এই ঘটনা ছোট মনে হলেও এটা একটা বার্তা দেয় ভারত এখন আর কারো অনুগত সহযোগী নয়, বরং নিজের শর্তে বিশ্বের সঙ্গে সম্পর্ক করতে চাওয়া একটা স্বাধীন শক্তি। আর ঠিক এই কারণে কিছু পশ্চিমা মহলে ভারতের এই অবাধ্যতা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আমেরিকা ও চীনের সেই পুরনো ভুলের ভয়। গত কয়েক দশকে আমেরিকা চীনকে বিশ্ব বাণিজ্যে জায়গা করে দিয়েছিল এই ভেবে যে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে চীন গণতান্ত্রিক ও পশ্চিমাপন্থী হয়ে উঠবে। বাস্তব হলো উল্টো। চীন আজ আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা সবকিছুর মূলে সেই একটাই হিসেবের ভুল। এখন আমেরিকার নীতি নির্ধারকদের একটা বড় অংশের ভাবনা হলো ভারতের ক্ষেত্রে যেন সেই একই ভুলের পুনরাবৃত্তি না হয়। তার মানে এই নয় যে তারা ভারতকে শত্রু মনে করে, বরং তারা চায় ভারত একটা শক্তিশালী মিত্র থাকুক, কিন্তু এমন একটা স্বাধীন অপ্রতিরোধ্য বিশ্বশক্তি না হয়ে উঠুক যে ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণ বা প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। এই দুটো উদাহরণ থেকেই স্পষ্ট এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটা আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা। প্রতিটা রাষ্ট্র তার আকার যাই হোক নিজের ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বীকে সময় থাকতে দুর্বল রাখতে চায়। ভারত আজ সেই উঠতি প্রতিদ্বন্দ্বীর আসনে বসে আছে, আর তাই তার উপর নজর, চাপ ও কৌশলগত প্রতিরোধ বাড়বেই। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিপজ্জনক অংশ, যেটা প্রতিটা সাধারণ মানুষকে বুঝতে হবে। অজিত ডোভাল বহু বছর ধরে একটা বিষয় নিয়ে সতর্ক করে আসছেন, একে বলা হয় ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার বা চতুর্থ প্রজন্মের যুদ্ধ। পুরনো যুদ্ধ মানে ছিল সীমান্তে সৈন্য, ট্যাঙ্ক, বিমান হামলা, কিন্তু আজকের বিশ্বে সরাসরি যুদ্ধ ভয়ঙ্কর, ব্যয়বহুল এবং অনিশ্চিত। কোনো পরাশক্তি আজ চায় না সরাসরি বোমা ফেলে আরেকটা দেশকে দুর্বল করতে, কারণ তার ফল কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারে না। পারমাণবিক অস্ত্রের যুগে সরাসরি যুদ্ধ মানে দুই পক্ষের সর্বনাশ। তাই এখন যুদ্ধের রূপ বদলে গেছে। এই নতুন যুদ্ধ লড়াই হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে ভুয়ো তথ্য, উত্তেজক পোস্ট, বিভাজনমূলক কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হয় সিভিল সোসাইটি ও এনজিওর মাধ্যমে, যেখানে মানবাধিকার বা পরিবেশ রক্ষার মতো ভালো উদ্দেশ্যের আড়ালে কখনো কখনো এমন এজেন্ডা চালানো হয় যা কোনো দেশের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ায়। অর্থনৈতিক চাপে, বাণিজ্য নিষেধাজ্ঞা, প্রযুক্তি রপ্তানিতে বাধা, তথ্যযুদ্ধে যেখানে জনমতকে প্রভাবিত করে সরকার বিরোধী বা জাতীয় স্বার্থ বিরোধী মনোভাব তৈরি করা হয়। লক্ষ্য একটাই, শত্রু দেশটাকে বাইরের দিকে মনোযোগ দেওয়ার বদলে নিজের ভেতরের সমস্যা সামলাতেই ব্যস্ত রাখা। যদি একটা দেশ তার নিজের নাগরিকদের মধ্যে বিভাজন, অবিশ্বাস আর ক্ষোভ তৈরি করে রাখা যায়, তাহলে সেই দেশ আর বাইরে গিয়ে শক্তি প্রদর্শন করার সময় বা মানসিকতা কোনোটাই পায় না। এটা শুনতে হয়তো সিনেমার প্লটের মতো লাগছে, কিন্তু ইতিহাসে এর অনেক উদাহরণ আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন নামে পরিচিত আন্দোলনগুলো, যেখানে বাহ্যিকভাবে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মনে হলেও পরবর্তীতে দেখা গেছে তার পেছনে সংগঠিত অর্থায়ন ও কৌশলগত সমর্থন ছিল। এই ধরনের ঘটনা বিশ্লেষকদের মধ্যে বহুল আলোচিত ও বিতর্কিতও বটে, কিন্তু মূল কথা হলো আধুনিক ভূ রাজনীতিতে জনমত ও সামাজিক অসন্তোষ নিজেই একটা অস্ত্র হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, এর মানে কি প্রতিটা বিক্ষোভ, প্রতিটা সমালোচনা বিদেশি ষড়যন্ত্র? একদম না। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করা, সরকারের সমালোচনা করা, ভিন্ন মত পোষণ করা, এটা প্রতিটা নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকারকে অস্বীকার করা মানেই গণতন্ত্রকে অস্বীকার করা। কিন্তু ডোভাল যে বিষয়ে সতর্ক করেছেন সেটা হলো এই স্বাভাবিক বৈধ অসন্তোষকে কৌশলে ব্যবহার করে বাড়িয়ে তোলা, উস্কে দেওয়া, বিভ্রান্ত করা, যাতে সেটা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। সমস্যা আসল, কিন্তু তার সমাধানের নামে যে বিশৃঙ্খলা তৈরি করা হয় সেটা কখনো কখনো পরিকল্পিত। এবার আসি এমন একটা জায়গায় যেখানে আপনি আমি সরাসরি জড়িত। ভারত আজ বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার দেশগুলোর একটি। কোটি কোটি তরুণ তরুণী যাদের স্বপ্ন ভালো চাকরি, ভালো জীবনযাত্রা, দ্রুত অর্থনৈতিক উন্নতি। এই তারুণ্যই ভারতের সবচেয়ে বড় শক্তি। একে বলা হয় ডেমোগ্রাফি
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু ঠিক এই কারণেই তারুণ্য একটা ঝুঁকিরও জায়গা বটে। ভাবুন, যদি অর্থনৈতিক মন্দা আসে, চাকরির বাজার সংকুচিত হয়, মূল্যবৃদ্ধি বাড়ে, তখন এই তরুণদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা, ক্ষোভ তৈরি হবে। এই ক্ষোভ সম্পূর্ণ বৈধ, সম্পূর্ণ স্বাভাবিক। প্রতিটা সরকারকেই তার জবাবদিহি করতে হবে। কিন্তু ঠিক এই মুহূর্তেই এমন শক্তিরা সুযোগ খোঁজে যারা এই আসল ক্ষোভকে ধরে তার উপর মিথ্যা তথ্য, অতিরঞ্জিত ন্যারেটিভ চাপিয়ে দিয়ে সেটাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে দেশের প্রতি বিশ্বাস, প্রতিষ্ঠানের প্রতি আস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমন ভাবে কাজ করে যে রাগ আর ভয়ের কন্টেন্ট সবচেয়ে দ্রুত ছড়ায়। তাই একটা ছোট ভুল তথ্য, একটা অর্ধসত্য পোস্ট মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় আর তার প্রভাব বাস্তব জীবনে পড়তে শুরু করে। এখানেই সবচেয়ে বড় সমস্যা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো মানুষ যখন এই বিষয়ে এত গুরুত্বপূর্ণ বার্তা দেন, তখন সেই বার্তা সাধারণত মূলধারার সংবাদ চ্যানেলে সীমাবদ্ধ থেকে যায়। যে তরুণ প্রজন্মকে এই বার্তা পৌঁছানো সবচেয়ে বেশি দরকার, তারা সাধারণত সংসদ টিভি বা সরকারি ভাষণ দেখে না, তারা থাকে ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্সে। ফলে একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপ পূরণ করতে না পারলে শুধু সরকারি সতর্কবার্তা দিয়ে কোনো লাভ হয় না, কারণ যাদের কাছে পৌঁছানো দরকার তাদের কাছেই সেটা পৌঁছায় না। আর ঠিক এই কারণেই এই ধরনের ভিডিও বানানো, এই আলোচনাগুলো ছড়িয়ে দেওয়া, এটা এখন শুধু খবর জানানো নয়, এটা একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ডোভাল তার বক্তব্যে যে কথাটা সবচেয়ে জোর দিয়ে বলেছেন সেটা হলো, ভারতের সামনে এখন একটা ঐতিহাসিক সুযোগ আছে যা বারবার আসে না। চিন্তা করুন, বিশ্বের অনেক উন্নত দেশ আজ বার্ধক্যের সমস্যায় ভুগছে। জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের মতো অনেক দেশ জনসংখ্যায় বুড়ো হয়ে যাচ্ছে, কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। চীনে একই সমস্যা শুরু হয়ে গেছে তাদের পুরনো এক সন্তান নীতির কারণে। এই পরিস্থিতিতে ভারতের হাতে আছে বিশ্বের সবচেয়ে বড় তরুণ কর্মশক্তি। কিন্তু এই সুযোগের একটা মেয়াদ আছে। আগামী 15-20 বছরে যদি ভারত এই তারুণ্যকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উৎপাদন খাত, প্রযুক্তি, তাহলে আগামী 50 বছরের জন্য বিশ্বমঞ্চে ভারতের অবস্থান স্থায়ীভাবে সুসংগত হবে। কিন্তু যদি এই সময়ে দেশ ভেতরের বিভাজন, অস্থিরতা আর বিভ্রান্তিতে জড়িয়ে পড়ে, তাহলে এই সুযোগের জানালা বন্ধ হয়ে যেতে পারে। আর তখন হয়তো আরেকটা প্রজন্মকে অপেক্ষা করতে হবে। এই কারণেই ডোভালের বক্তব্যে এত জোর দেওয়া হয়েছে ঐক্যের ওপর। এর মানে এই নয় যে সমালোচনা বন্ধ করতে হবে বা প্রশ্ন তোলা যাবে না। এর মানে হলো জাতীয় স্বার্থ আর দলীয় বা ব্যক্তিগত স্বার্থের মধ্যে পার্থক্য বুঝতে হবে। মতভেদ থাকতেই পারে, থাকা উচিত, কিন্তু সেই মতভেদ যেন দেশের ভিত্তিকে দুর্বল না করে, সেটাই আসল চ্যালেঞ্জ। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল ভূ রাজনৈতিক দাবা খেলায় আমরা সাধারণ মানুষরা কি করতে পারি? সোশ্যাল মিডিয়ায় কোনো উত্তেজক পোস্ট দেখলেই তা শেয়ার করার আগে ভাবুন, এই তথ্যের উৎস কি, এটা কি যাচাইযোগ্য, নাকি শুধুই আবেগ উস্কে দেওয়ার জন্য তৈরি? দ্বিতীয়ত, সমালোচনা আর বিদ্বেষের মধ্যে পার্থক্য বুঝুন। সরকারের নীতির সমালোচনা করা স্বাস্থ্যকর গণতন্ত্রের লক্ষণ, কিন্তু দেশের প্রতিষ্ঠান, সেনাবাহিনী, বিচার ব্যবস্থার প্রতি অন্ধ অবিশ্বাস তৈরি করা এটা ভিন্ন জিনিস। তৃতীয়ত, নিজের অসন্তোষ প্রকাশ করুন গণতান্ত্রিক পথে, ভোট দিন, প্রশ্ন তুলুন, লিখুন, প্রতিবাদ করুন, কিন্তু যাচাই না করা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হয়ে দেশের প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস হারাবেন না। চতুর্থত, নিজেকে দক্ষ করে তুলুন। ডোভাল যে সুযোগের জানলার কথা বলেছেন সেটা আসলে তৈরি হয় আপনার আমার মতো ব্যক্তিদের দক্ষতা, উৎপাদনশীলতা আর আবেদনের মধ্য দিয়ে। দেশ শক্তিশালী হয় তখনই যখন তার নাগরিক শিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম হয়। তো বন্ধুরা, এবার বুঝতে পারছেন অজিত ডোভালের এই বক্তব্য কেন এত গুরুত্বপূর্ণ। এটা কোনো ভয় দেখানোর চেষ্টা নয়, এটা একটা বাস্তবতার আয়না যেটা আমাদের সামনে ধরা হয়েছে। ভারতের উত্থান কোনো দুর্ঘটনা নয়, এটা লক্ষ লক্ষ মানুষের পরিশ্রমের ফল। কিন্তু এই উত্থানকে টিকিয়ে রাখা, একে আরো উঁচুতে নিয়ে যাওয়া, এটা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের সচেতনতা আর দায়িত্বের কাজ। আজকের এই আলোচনায় যদি একটা বিষয় মনে রাখেন, সেটা হলো বিশ্বমঞ্চে কেউ আপনাকে বিনা কারণে শক্তিশালী হতে সাহায্য করবে না। প্রতিটা দেশ নিজের স্বার্থ দেখে, আর ভারতকে নিজের স্বার্থ, নিজের ঐক্য, নিজের সচেতনতা দিয়েই নিজের পথ তৈরি করতে হবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন এবং এমন প্রতিটা মানুষের কাছে শেয়ার করুন যিনি দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের কাছে, যাদের কাছে এই বার্তা পৌঁছানো সবচেয়ে বেশি জরুরি। কমেন্টে জানান আপনাদের কি মনে হয়, এই নীরব যুদ্ধ মোকাবিলায় সবচেয়ে বড় অস্ত্র কি হওয়া উচিত, সচেতনতা নাকি ঐক্য? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।